আপনি এত দুশ্চিন্তা করবেন না আচার্য। হতে পারে রাজহংস ভয়ের কারণে কয়েকদিনের জন্য অন্য কোথাও চলে গিয়েছে। 2-3 দিন তার প্রতীক্ষা করা যাক। যদি এর পরেও সে না ফেরে তখন আমি রাজহংসের সন্ধান করব। গজাননকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে বলল মালকেতু। মালকেতুর কথা শুনে গজানন কিঞ্চিত নিশ্চিন্ত হয়ে বললেন, তোমায় অসংখ্য ধন্যবাদ মালকেতু, আমি অবশ্যই তোমার সহায়তা করব। গজানন রাজহংসের জন্য চিন্তিত হয়েছিলেন। অন্যদিকে চাণক্যের হিতৈষী নাম্বি রাজহংসের চোখে পট্টি বেঁধে তাকে একটি কুটিরে নিয়ে এলো। সেখানে রাতের দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে কেবল টিম টিম করে একটা প্রদীপ জ্বলছিল। রাজহংস বুঝে উঠতে পারছিল না তাকে কোথায় এবং কি উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। ভয় ও উদ্বেগে রাজহংস ঘরমাক্ত হয়ে উঠল। নাম্বি তাকে কুটিরে রেখে সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই এক ব্যক্তি ওই কুটিরে খাবারের থালা নিয়ে প্রবেশ করল। সে থালাটা একপাশে রেখে রাজহংসের চোখের পট্টি খুলে দিল। পট্টি খুলতেই রাজহংস একজন অজ্ঞাত ব্যক্তিকে সামনে দেখল। তার দীর্ঘ চেহারা, পরনে সাধারণ পোশাক ও মাথায় পাগড়ি বাঁধা। সে খাবারের থালাটা রাজহংসের সামনে রেখে চারিদিকে তাকিয়ে রাজহংসের হাতের বাঁধনটা খুলে অত্যন্ত মৃদু স্বরে তার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি মগধের গুপ্তচর। আমাকে তোমার উপরে নজর রাখার জন্য তোমার পিছু পিছু পাঠানো হয়েছিল। অনেক কষ্টে আমি ছদ্মবেশে এদের গ্রামে এসে তবে তোমার কাছে পৌঁছেছি। এই শুনে রাজহংস অত্যন্ত বিস্মিত হয়ে গেল আর আতঙ্কিত হয়ে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলো, দয়া করে নিয়ে চলো। সেটা খুবই মুশকিল, কারণ বাইরে ওরা অনেকে মিলে দল বেঁধে পাহারা দিচ্ছে। ওদের চোখ এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। আগন্তুক জবাব দিল, এদের এখান থেকে মুক্তির কোনো উপায় তো থাকবে। রাজহংস উদ্গ্রীব হয়ে বলল। আগন্তুক নিচু স্বরে বলল, একটা উপায় রয়েছে। সেটা কি? ওই ব্যক্তি প্রায় শোনা যায় না এমন স্বরে বলল, তুমি চাও তো আমার মাধ্যমে কারোর কাছে সন্দেশ প্রেরণ করতে পারো যে তোমার সহায়তা করতে পারবে। তুমি কি আমায় একটা কলম আর তালপাতার পত্র জোগাড় করে এনে দিতে পারবে? রাজহংস উত্তেজিত হয়ে বলল। তার কথা শুনে আগন্তুক বলল, ঠিক আছে, তুমি আমায় একটু সময় দাও, ততক্ষণ তুমি ভোজন করে নাও। রাজহংস ভোজন করতে শুরু করলো আর আগন্তুক প্রস্থান করলো। কিছুক্ষণ পরেই আগন্তুক হাতে তালপাতার পত্র আর কলম নিয়ে হাজির হলো ও সেটা রাজহংসের হাতে ধরিয়ে দিল। রাজহংস তৎক্ষণাৎ পত্রের মধ্যে আচার্য গজাননের নামে একটা সন্দেশ লিখে আগন্তুকের হাতে দিয়ে বলল, আপনি এই পত্রটা কোনো ক্রমে তক্ষশিলায় আচার্য গজাননের নিকটে পৌঁছে দেবেন। খেয়াল রাখবেন, পত্রটা শুধুমাত্র আচার্য গজাননের হাতেই যেন পড়ে। অর্থাৎ তুমি আচার্য গজাননের হয়ে কাজ করো। একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। রাজহংস সেই স্বর শোনা মাত্রই তার মুখ বিবর্ণ হয়ে উঠল। সে কণ্ঠস্বরের উৎস অনুধাবন করে দৃষ্টিপাত করতেই তার অন্তর অবধি শুকিয়ে উঠল, কারণ সেখানে স্বয়ং আচার্য চাণক্য দাঁড়িয়েছিলেন। রাজহংসের চোখ যেন বিশ্বাস করতে পারছিল না। সে স্তম্ভিত হয়ে রইল। রাজহংস বুঝল এই সবই চাণক্যের বিছানো ফাঁদ মাত্র। আচার্য চাণক্য এগিয়ে এসে আগন্তুকের হাত থেকে সন্দেশপত্রটা নিয়ে সেটা খুলে মনোযোগ সহকারে পড়ে রাজহংসের দিকে তাকিয়ে বললেন, ও, তার মানে আচার্য গজাননের আদেশ অনুসারেই তুমি আমাকে বন্দী করার পরিকল্পনা বানিয়েছিলে। রাজহংস মুক ও বধিরের ন্যায় বসে রইল। সে বুঝলো তার সমস্ত রহস্য ফাঁস হয়ে গিয়েছে। সে ভেবে পাচ্ছিল না এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবে। আচার্য চাণক্য হেসে বললেন, কি হলো? এখন তো তোমার বিরুদ্ধে আমার কাছে প্রমাণও রয়েছে। এরপরেও কি তুমি ভাবছো যে এই মৌনতা তোমায় বাঁচাতে পারবে? আচার্য চাণক্য, আপনি এটা উচিত করছেন না। আপনি এইভাবে আমায় বন্দি বানিয়ে রাখতে পারেন না। রাজহংস আতঙ্কিত হয়ে বলল, আর তুমি যেটা করেছিলে সেটা উচিত ছিল। বিনা কারণে তুমি আমার মৃত্যুর জন্য ষড়যন্ত্র করেছিলে। সেটা কি অনৈতিক ছিল না? আচার্য চাণক্য গম্ভীর স্বরে বললেন। রাজহংসের কাছে চাণক্যের প্রশ্নের কোনো উত্তর ছিল না। আচার্য চাণক্য গুরুগম্ভীর স্বরে বললেন, তুমি উত্তর দিতে না চাইলে দিও না, এখানেই বন্দী হয়ে পড়ে থাকো। রাজহংস বুঝে গেছিল সে খুব খারাপ ভাবে ফেঁসে গিয়েছে, কারণ এখান থেকে বেঁচে ফেরা সহজ কাজ হবে না। আচার্য চাণক্য, আপনি কি চান? সে সাহস সঞ্চয় করে প্রশ্ন করল। চাণক্যের তীর সঠিক স্থানেই লক্ষ্য ভেদ করেছিল। সে তার দিকে ফিরে বলল, আমি এটাই চাই তুমি আমার হয়ে কাজ করো।
তক্ষশিলায় গিয়ে আচার্য গজাননের সাথে থেকে তার প্রতিটা পরিকল্পনার বিষয়ে আমায় অবগত করবে। এটা অসম্ভব, আমি আমার প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। রাজহংস বিভ্রান্তি ভরা স্বরে বলল, আনুগত্য তো তুমি তখন দেখাবে যখন এখান থেকে জীবিত ফিরতে পারবে। এবার বাকিটা তুমি বিচার করে দেখো। চাণক্য তির্যক হেসে বললেন। রাজহংসের কাছে আচার্যের কথায় মান্যতা না দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই উপায়ান্তর না দেখে খানিকটা ইতস্তত করে বলল, ঠিক আছে, আপনি যেরূপ বলবেন আমি সেরূপ করব। কিন্তু আচার্য, আপনি মগধ থেকে আগত এই গুপ্তচরের কি করবেন? রাজহংসের ইশারা চাণক্যের সন্নিকটে দাঁড়ানো ব্যক্তিটির দিকে ছিল। চাণক্য মৃদু হেসে বলে উঠলেন, এ আর গুপ্তচর? চাণক্যের হাসির সাথে সাথে আগন্তুক তার পাগড়ি আর গোঁফ দাড়ি খুলে ফেলল। গুপ্তচর রূপী সেই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং সুরজমল ছিল। রাজহংস উপলব্ধি করল এই চক্রব্যূহ চাণক্য দ্বারা রচিত। আচার্য চাণক্য এবার বললেন, রাজহংস, এবার তুমি মুক্ত, কিন্তু খেয়াল রেখো, ভুলেও আমার সাথে ছল বা কপটতা করার কথা চিন্তা করো না। তিনি পত্রটা রাজহংসের দিকে দেখিয়ে বললেন, না হলে বাধ্য হয়েই আমাকে এই পত্রটা আচার্য গজাননকে গিয়ে দেখিয়ে বলতে হবে যে তিনি একটা বৃদ্ধ অশ্বের ওপরে বাজি লাগিয়েছেন। আর তারপরে আমার যা হবে দেখা যাবে, কিন্তু তোমায় আচার্য গজানন জীবিত ছাড়বেন না। চাণক্যের কথা শুনে রাজহংসের গলা যেন শুষ্ক হয়ে গেল। সে নতমস্তকে বলল, আপনি চিন্তা করবেন না আচার্য, আপনি যেরূপ বলেছেন আমি সেই রূপই করব। এই কথা বলে রাজহংস প্রস্থান করার জন্য উঠে দাঁড়াতেই অকস্মাৎ তার পায়ে তলোয়ারের তীব্র আঘাত অতর্কিতেই নেমে এলো এবং সে তৎক্ষণাৎ হুমড়ি খেয়ে পড়ে গেল। তীব্র যন্ত্রণায় কোকি উঠে সে দেখল তলোয়ার হাতে সুরজমল দাঁড়িয়ে আছে। আচার্য চাণক্যের দিকে তাকিয়ে হতভম্ব রাজহংস বলল, আমি তো আপনার কথা মেনে নিয়েছিলাম আচার্য, তাহলে এই আঘাত কিসের জন্যে? চাণক্য মৃদু হেসে বললেন, আচার্য গজাননকে কি উত্তর দেবে? তক্ষশিলা পৌঁছতে তোমার এত বিলম্ব হলো কেন? চাণক্য হাসছিলেন, আর রাজহংস তার মুখের দিকে হতবাক হয়ে তাকিয়েছিল। এদিকে তক্ষশিলাতে এক গুপ্ত কক্ষে পর্বত একাকী বসে আচার্য চাণক্যের আগমনের প্রতীক্ষা করছিল। একই সাথে সে চারিদিকে সতর্ক দৃষ্টি রাখছিল যে কেউ তার উপর নজর রাখছে কিনা। কিছুক্ষণ পরেই সেখানে চাণক্য প্রবেশ করলেন। পর্বতকে দেখা মাত্রই তার মুখে হাসি ফুটে উঠল। পর্বত উঠে আচার্যকে শ্রদ্ধা ভরে প্রণাম করলেন। আচার্য চাণক্য তাকে আশীর্বাদ করে অত্যন্ত নিচু স্বরে বললেন, তক্ষশিলায় প্রবেশ করার জন্য অনেক শুভেচ্ছা রাজকুমার পর্বত। এইসব কেবলমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে আচার্য। যদি আপনি সঠিক সময় আমার পথ প্রদর্শন না করতেন তবে আমি কখনোই এখানে পৌঁছতে পারতাম না। রাজকুমার পর্বত কৃতজ্ঞতা ব্যক্ত করে বলল, সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি আচার্য গজাননের চরণ কেন স্পর্শ করলে সেটা আমার বোধগম্য হলো না। চাণক্য কৌতূহল প্রকাশ করলেন। রাজকুমার পর্বত চাণক্যের কৌতূহল নিবারণ করে বললেন, কারণ মহামন্ত্রী অমাত্যর হয়তো আমার এখানে আসা পছন্দ ছিল না। এটা তারই ইচ্ছা ছিল যে আমি আচার্য গজাননের সংরক্ষণে থেকেই শিক্ষা গ্রহণ করি। সেই হেতুই আমি আচার্য গজাননের আশীর্বাদ নিয়েছিলাম। আচার্য চাণক্য কিছু চিন্তা করে বললেন, কিন্তু তোমাকে এখানে প্রতিটা পদক্ষেপ অত্যন্ত সতর্ক আর সজাগ হয়েই নিতে হবে। কোনো কাক পক্ষীও যেন টের না পায় যে তুমি এখানে আমার কথা শুনেই প্রবেশ করেছো, বিশেষত আচার্য গজানন। যদি এরূপ হয় তবে তোমার পিতা তৎক্ষণাৎ তোমায় ডেকে পাঠাবেন, আর তোমার উচ্চশিক্ষার স্বপ্নই রয়ে যাবে। আপনি একদম নিশ্চিন্ত থাকুন আচার্য, এখানে আমার প্রতিটা পদক্ষেপ সুরক্ষিত থাকবে, আর সেগুলো কেবলমাত্র অগ্রগতির পথেই যাবে। পর্বতের স্বরে ছিল আত্মবিশ্বাস। যেখানে একদিকে আচার্য চাণক্য ও রাজকুমার পর্বত গোপনে বার্তালাপ করছিল, সেখানে অন্যদিকে মালকেতু পর্বতকে খুঁজতে খুঁজতে সন্তর্পণে ওই কক্ষের দিকেই অগ্রসর হচ্ছিল। চাণক্য আর পর্বত এই আসন্ন বিপদের থেকে একেবারেই অজ্ঞাত ছিলেন। মালকেতু দূর থেকেই ওই কক্ষ থেকে ভেসে আসা শব্দ শুনতে পাচ্ছিল। তাই সে অনুসন্ধিৎসু হয়েই অত্যন্ত সন্তর্পণে ওই কক্ষের দিকে অগ্রসর হলো, যেন সে কোনো ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে। সে খুব সাবধানে কক্ষের বাইরে পৌঁছে দ্বারকে ভেতরে ঠেলে বাইরে থেকেই দেখার প্রচেষ্টা করলো যে ভেতরে কে আছে। মালকেতু অত্যন্ত সতর্কতা অবলম্বন করে ওই কক্ষের মধ্যে তার দৃষ্টি প্রবেশ করিয়ে দেখলো আচার্য চাণক্য কক্ষের মধ্যিখানে ধ্যান মুদ্রায় বসে মন্ত্রোচ্চারণ করছেন।
মালকেতু বিস্মিত হয়ে আরো একবার ভালো করে কক্ষের নিরীক্ষণ করলো, কিন্তু সেখানে চাণক্য ব্যতীত আর কেউ ছিল না। না জানিয়ে কেন আমার মনে হলো রাজকুমার পব্বত এখানে ছিলেন, কিন্তু এখন তো দেখছি আচার্য চাণক্য একাকী বসে রয়েছেন। মালকেতু মনে মনে বলল। কিছু একটা ভেবে মালকেতু সেখান থেকে চলে যাওয়াই উচিত মনে করল। তার চলে যাওয়ার আওয়াজ পেতেই চাণক্য তার চোখ খুলে অত্যন্ত মৃদুস্বরে পব্বতকে আহ্বানে নিজের কাছে ডাকলেন। পব্বত ওইখানেই দ্বারের আড়ালে লুকিয়েছিল। সেখান থেকে সে কক্ষের মধ্যে দেখার চেষ্টা করছিল। আচার্যের কণ্ঠস্বর শোনা মাত্রই পব্বত দ্বারের আড়াল থেকে বেরিয়ে আচার্যের সামনে এলো। আজকে আরো একবার আপনার সতর্কতার জন্য আমরা রক্ষা পেলাম, পব্বত কৃতজ্ঞ চিত্তে বলল। আচার্য চাণক্য গম্ভীর স্বরে বললেন, এই সতর্কতা এখন তোমাকেও ধারণ করতে হবে পব্বত, কারণ আগামী পথ তোমার জন্য আরো কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। যথা আজ্ঞা আচার্য, পব্বত আত্মবিশ্বাসী স্বরে বলল। যেখানে একদিকে পব্বত সম্রাট হওয়ার স্বপ্ন চোখে সাজিয়ে তক্ষশিলায় ছিল, সেখানে মগধের রাজধানী পাটলিপুত্রতে রাজা ধননন্দের স্ত্রী পুত্রের বিরহে উদাস হয়ে বসেছিলেন। নিজের সন্তানের থেকে দূরে থাকার যন্ত্রণা তার চেহারাতে স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। ঠিক তখনই একজন দাসী খাবার থালা নিয়ে সেখানে উপস্থিত হল। দাসী মহারানীকে অনুরোধ করে বলল, মহারানী মা, আপনি কাল থেকে একটুও খাবার গ্রহণ করেননি, আমার কথা রাখুন, কিছু খেয়ে নিন। না, আমার এখন খিদে নেই, তুমি যাও এখান থেকে, মহারানী দাসীর কথা শুনে বিরক্তি ভরে বললেন। মহারানীর কথা শুনে দাসী এইটুকু তো বুঝতে পারছিল যে মহারানী কোনো বিষয়ে অত্যাধিক চিন্তাগ্রস্ত হয়ে রয়েছে, কিন্তু তার চিন্তার কারণ কি ছিল সেটা সে আন্দাজ করতে পারছিল না। কিঞ্চিত সাহস সঞ্চয় করে সে বলল, ক্ষমা করবেন রানীমা, আমি আপনার দুশ্চিন্তার কারণ তো জানি না, কিন্তু এটুকু নিশ্চয়ই জানি যে অনাহারে থাকা কোনো সমস্যার সমাধান হতে পারে না, বরং এই অনাহার আপনার শরীরের ওপরে খারাপ প্রভাব ফেলতে পারে। দাসীর কথা শুনে মহারানী তার দিকে তাকিয়ে বলল, তুমি কে? তোমাকে তো পূর্বে এখানে দেখিনি, হয়তো তুমি নতুন এসেছো। আজ্ঞে রানীমা, আমার নাম মুরা। আগে আমি দাসীদের সাথে পাকশালায় কার্যতে নিযুক্ত ছিলাম, কিন্তু আজকে মহামন্ত্রী মশাই ব্যবস্থা কিছু ভিন্ন করেছেন, তাই আজকে থেকে আমি আপনার সেবায় নিযুক্ত থাকব। দাসী বিনম্রতার সঙ্গে উত্তর দিলেন। মহারানী উদাস কণ্ঠেই আবার বললেন, আচ্ছা বেশ, তুমি যাও, আমার খিদে নেই। মুরা একটু চুপ করে পরক্ষণেই সাহস করে বলে উঠল, রানীমা, আমি আপনার দুঃখ নিবারণ তো করতে পারবো না, কিন্তু আমি কি আপনার দুঃখের কারণ জানতে পারি? মুরার কথা সমাপ্ত হওয়ার আগেই মহারানীর অশ্রুধারা বাঁধ মানল না। তিনি কেঁদে উঠে বললেন, আমার পুত্র। মহারানীর মুখ থেকে কেবল এই শব্দটাই নির্গত হলো এবং তিনি কাঁদতে থাকলেন। মহারানীকে কাঁদতে দেখে মুরার স্মরণ হলো যে দাসীরা আলোচনা করছিল যে রাজকুমার পব্বত উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য তক্ষশিলায় চলে গেছে। এবার সে মহারানীর বিষণ্ণতার কারণ উপলব্ধি করতে পারছিল। মহারানীর বেদনা যেন মুরার পুরনো ক্ষতকে পুনরায় তাজা করে তুলেছিল, কারণ বহুদিন ধরে সেও পুত্রের বিরহে কাতর ছিল। সে মহারানীকে সান্ত্বনা দিয়ে বলল, রানীমা, নিজেকে সামলান, আমি আপনার দুঃখ খুব ভালো করেই বুঝতে পারছি, কারণ আমিও একজন মা। কিন্তু নিজের সন্তানের খুশি আর সুরক্ষার জন্য অনেক সময় মায়েদের এই রূপেই ত্যাগ স্বীকার করতে হয়, যে দুঃখ সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। মুরার প্রতিটা বাক্যের মধ্যে যেন গভীর বেদনা নিহিত ছিল। সে যেন নিজের যন্ত্রণার কাহিনী ব্যক্ত করছিল, আর তাই কথা বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রুবিন্দু দেখা দিল। মহারানী নিজের অশ্রুকে সামলিয়ে কিছুটা ক্রোধিত হয়েই বললেন, তুমি আমার দুঃখ কখনোই বুঝতে পারবে না, এখন যাও এখান থেকে, আমায় একাকী ছেড়ে দাও। মুরার আর কিছু বলার সাহস হলো না। সে সেখান থেকে অগ্রসর হলো, কিন্তু মহারানীর দুঃখ যেন আজকে তার পুরনো ক্ষতকেও জাগিয়ে তুলেছিল। মুরা মনে মনে শুধু এইটুকুই বলল, রানীমা, আমি আপনার দুঃখ খুব ভালো করেই উপলব্ধি করতে পারি, কারণ আমিও এই পুত্র বিরহের অগ্নিতে সেই কবে থেকেই দগ্ধ হচ্ছি। কি জানি আমার চন্দ্রগুপ্ত কেমন আছে, জানি না ওই ব্যক্তিরা ওকে ঠিক করে খেতে দেয় কিনা। হে ভোলেনাথ, আমার সন্তানকে রক্ষা করো। মুরা নিজের চোখের জল মুছে খাবারের থালা উঠিয়ে প্রস্থান করল। এদিকে তক্ষশিলায় মায়ের উপস্থিতির থেকে অজ্ঞাত চন্দ্রগুপ্ত তলোয়ার বাজির অভ্যাসের জন্য সুকন্যার প্রতীক্ষা করছিল, কিন্তু সুকন্যার কোনো হদিস ছিল না।
সে কিছুটা চিন্তিত হয়ে নিজের মনে মনে বলল, সুকন্যা তো বলেছিল যে হাট থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সে শীঘ্রই ফিরে আসবে, তাহলে ওরা তো বিলম্ব হচ্ছে কেন? চন্দ্রগুপ্ত এই কথা ভাবছিল, ঠিক তখনই সে দেখল সুকন্যার সাথে থাকা অন্যান্য সেবকরা হাট থেকে সামগ্রী নিয়ে ফিরে এলো, কিন্তু সুকন্যা তাদের সাথে ছিল না। এই দেখেই চন্দ্রগুপ্ত বিস্মিত হয়ে সেবকদের দিকে এগিয়ে গেল। সুকেতু কোথায়? সে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো। আমরা তো বলতে পারবো না, ও আমাদের সাথেই হাটে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় পথে কোথাও যেন উধাও হয়ে গেল। আমরা তো ভেবেছিলাম সে তক্ষশিলায় ফিরে এসেছে। চন্দ্রগুপ্তের প্রশ্নের উত্তরে একজন সেবক বলল। এই শুনে চন্দ্রগুপ্ত আরো চিন্তিত হয়ে পড়ল, কিন্তু নিজের চিন্তা সে সেবকদের সামনে প্রকাশ করল না। আসন্ন বিপদের কথা চিন্তা করেই সে আর এক মুহূর্ত বিলম্ব না করে তৎক্ষণাৎ তক্ষশিলা থেকে বেরিয়ে হাটের দিকে অগ্রসর হল। কিছুক্ষণ পরেই চন্দ্রগুপ্ত তক্ষশিলার হাটে পৌঁছে গেল এবং সুকন্যাকে চারিদিকে খুঁজতে শুরু করলো। বেশ কিছুক্ষণ ধরে চারিদিকে খোঁজার পরে সে হাটের শেষ প্রান্তের দিকে পৌঁছেই হতবাক হয়ে গেল। সে দেখলো হাটের মধ্যে এক সংকীর্ণ পথ দিয়ে সুকন্যা অন্যদিকে অগ্রসর হচ্ছে। সুকন্যাকে কুশল দেখে চন্দ্রগুপ্ত যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে তাকে ডাকার চেষ্টা করতে গিয়েই থমকে গেল। সে যা দৃশ্য দেখল তা দেখে তার সারা শরীরে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বিস্ফারিত চোখে দেখল সুকন্যা হাতে কাটারি নিয়ে চোখে প্রজ্বলিত অগ্নির শিখা ধারণ করে অত্যন্ত সন্তর্পণে একজন ব্যক্তিকে অনুসরণ করছিল। তার আচরণ দেখে চন্দ্রগুপ্তর বুঝতে বাকি রইল না যে সুকন্যা ওই ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে, যেন কোনো শিকারী তার শিকারকে অনুধাবন করছে। চারপাশে কাউকে না দেখতে পেয়ে সুকন্যা ওই ব্যক্তির উপরে আক্রমণের নির্ণয় নিল। ও নিজের কাটারিটা শক্ত হাতে ধরল। সে যেই ওই ব্যক্তির উপরে আক্রমণ করতে উদ্যত হলো, তখনই অকস্মাৎ কেউ পেছন থেকে তার হাত ধরে ফেলল। সুকন্যা হতভম্ব হয়ে তাকাতেই দেখল সম্মুখে চন্দ্রগুপ্ত দাঁড়িয়ে। সুকন্যা তার হাতকে মুক্ত করার চেষ্টা করতে করতে সে অত্যন্ত নিচু ও চাপা স্বরে বলল, চন্দ্রগুপ্ত, আমায় ছাড়ো, আমায় যেতে দাও। আমি ওই ব্যক্তিকে আজকে হত্যা করবই, কোনো ক্রমেই আজকে ওকে আমি রেহাই দেব না। চন্দ্রগুপ্ত তার হাত আরো শক্ত করে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে বলল, সুকন্যা, উন্মাদের ন্যায় আচরণ করো না, সামনে দেখো। চন্দ্রগুপ্তর কথা শুনে সুকন্যা সামনে দৃষ্টিপাত করে দেখল সেই ব্যক্তি একা ছিল না, তার সাথে আরো কয়েকজন লোক ছিল এবং সকলে মিলে দল বেঁধে কোথাও যাচ্ছিল। সুকন্যা তাদের দেখে আরো ক্রোধান্বিত হয়ে উঠল, কিন্তু ওই ব্যক্তিকে নাগালের বাইরে যেতে দেখে তার চেহারাকে যেন উদাসীনতা গ্রাস করলো। সে তার হাত নিচে নামালো। তার কম্পমান হাত থেকে কাটারিটা নিচে পড়ে গেল। চন্দ্রগুপ্ত সুকন্যার অবস্থা বুঝতে পারছিল। সে তাকে সান্ত্বনা দিতে দিতে বলল, ওই ব্যক্তি কে ছিল সুকন্যা? আমার মাতা পিতার হত্যাকারী। তুমি এত নিশ্চয়তার সাথে কি করে বলছো যে এই সেই ব্যক্তি? চন্দ্রগুপ্ত জিজ্ঞেস করল। এই শুনে সুকন্যা ক্রোধ মিশ্রিত বেদনা ভরা কণ্ঠে বলল, ওর ওই পৈশাচিক চোখ দুটো আমি মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবো না। এই বলেই নিজেকে আর সামলাতে না পেরে সুকন্যা অস্ফুটে কাঁদতে শুরু করলো। চন্দ্রগুপ্ত আরো একবার তাকে সাহস জুগিয়ে বলল, সঠিক সময় সুকন্যা, সঠিক সময়। আজকে ওর দিন ছিল, কিন্তু আগামীকাল আমাদেরও দিন আসবে। আজকে ওর ওপর আক্রমণ করলে তুমি খুব বড় ভুল করতে। শত্রুর বিরুদ্ধে জয়লাভ করার জন্য কেবল আক্রোশই যথেষ্ট নয়, সঠিক সময়ের সাথে সাথে সঠিক পরিকল্পনাও থাকা আবশ্যক। সুকন্যাকে মৌন দেখে সে আবার বলল, আজকে একটা বিষয় তো স্পষ্ট রূপেই বোঝা গেল যে ওই ব্যক্তি এই হাটে আসা যাওয়া করে। এবার আমাদের শুধু সঠিক সময় আর সঠিক স্থান নির্বাচন করতে হবে, যেখানে কেবল এক প্রহারেই আমরা ওদের ধূলিসাৎ করতে পারি। আর তুমি ভেবো না, তোমার প্রতিশোধের সময় খুব শীঘ্রই আসবে। চন্দ্রগুপ্তর কথাগুলো সুকন্যার মনে যেন এক তীব্র শক্তির সঞ্চার করলো। সেই চন্দ্রগুপ্তর দিকে তাকিয়ে দেখলো তার চোখে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের ছাপ স্পষ্ট ছিল। এদিকে তক্ষশিলাতে আচার্য গজাননের কক্ষে বসে মালকেতু জিজ্ঞেস করলো, রাজকুমার পর্বতের কি আচার্য চাণক্যের সহিত কোনো সম্পর্ক রয়েছে? সম্পর্ক? শত্রুতা ব্যতীত আর কি সম্পর্ক থাকতে পারে? মালকেতুর প্রশ্নের উত্তরে গজানন বললেন, আজকে আমি রাজকুমার পর্বতের সন্ধান করতে করতে একটা কক্ষে উপস্থিত হয়েছিলাম। আমার মনে হচ্ছিল হয়তো রাজকুমার পর্বত গোপনে আচার্য চাণক্যের সাথে সাক্ষাৎ করছে, কিন্তু ওই কক্ষে কেবল আচার্য চাণক্যই ছিলেন, রাজকুমার পর্বত ছিল না। মালকেতু চিন্তিত মুখে বলল। তার কথা শুনে গজানন বললেন, আর এই সন্দেহের কারণ কি?
মালকেতু আচার্য গজাননের প্রশ্নের উত্তর দিত তার আগেই ওই কক্ষের মধ্যে কোনো ব্যক্তির আগমনের আভাস হতেই সে মৌন থাকাই উচিত মনে করল। মালকেতুর সন্দেহ সঠিক ছিল। পরক্ষণেই কক্ষে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে রাজহংস প্রবেশ করল। সে আচার্য গজাননকে প্রণাম করল। তার দুর্দশা দেখে আচার্য গজানন দুশ্চিন্তাগ্রস্ত স্বরে বলল, রাজহংস, তুমি কোথায় ছিলে? আর মগধ থেকে আসতে তোমার এত বিলম্ব হলো কেন? রাজহংস উত্তর দেওয়ার পূর্বেই সে মালকেতুর দিকে দৃষ্টিপাত করল। এই দেখেই আচার্য গজানন বললেন, ও মালকেতু, আমার নতুন সেবক। ওর থেকে কিছুই গোপন নেই। তুমি যা বলার ওর সামনেই বলতে পারো। রাজহংস বেদনাদায়ক স্বরে বলল, আচার্য, আপনাকে আর কি বলবো? যবে থেকে আমি ওই চাণক্যের চক্করে পড়েছি, মনে হচ্ছে যেন আমার জীবনে চাণক্য নামক সাড়ে সাথী শুরু হয়ে গেছে। বনিতা করো না রাজহংস, যা বলবে স্পষ্ট করে বলো, আচার্য গজানন বললেন। রাজহংস করজোড়ে বলল, চাণক্যকে যেন মগধের মাটি গ্রাস করে নিয়েছে। না তার আগমনের কোনো সংবাদ পেয়েছি, আর না তার প্রস্থানের। উল্টে ভুল সূচনা দেওয়ার জন্য আমাকেই বন্দী বানিয়ে নেওয়া হয়েছিল। সে তো আপনার কৃপা আমার মাথায় ছিল যে আপনার নাম নিতেই মহামন্ত্রী অমাত্য আমাকে মুক্ত করে দিলেন। কিন্তু তক্ষশিলা থেকে ফিরতে এত বিলম্ব হলো কেন? মালকেতু প্রশ্ন ছুড়ে দিল। রাজহংসর যেন মালকেতুর এই রূপে মাঝে কথা বলা পছন্দ হলো না। সে সেদিকে ভ্রুক্ষেপ না করে আচার্য গজাননের দিকে তাকিয়েই বলতে থাকলো, আমি গান্ধার রাজ্যের কয়েকজন ব্যক্তির সাথে ফিরছিলাম। তখনই আমাদের তাঁবুতে ডাকাত দল আক্রমণ করলো। বেশ কয়েকজন মারা গেল। কেবল 2-3 জনই পলায়ন করতে সক্ষম হয়েছিল, যাদের মধ্যে আমি একজন ছিলাম। রাজহংস তার পায়ের ক্ষত দেখিয়ে বলল, এই দেখুন, ওই ডাকাতদের পুরস্কার। কোনো প্রকারের প্রাণ রক্ষা হয়েছে মাত্র। কথা বলতে বলতে রাজহংসের চোখ দিয়ে অশ্রুধারা নির্গত হলো। তার ক্ষত দেখে গজানন বললেন, তুমি এখনই ঔষধালয়ে গিয়ে এই ক্ষতের চিকিৎসা করো। এবার চাণক্য নামক অসুখের চিকিৎসা এই তক্ষশিলাতেই করা হবে। রাজহংস গজাননকে প্রণাম করে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে বেরোলো। তার মুখে তখন হাসি ফুটে উঠেছে, কারণ গজানন তার কথায় ভরসা করে নিয়েছিলেন যে। কিন্তু তার নতুন সেবককে দেখে রাজহংসের যেন খুব একটা ভালো লাগলো না। তবুও এখনকার জন্য তার মুখে একটা স্বস্তির ছাপ সুস্পষ্ট ছিল। রাজহংস চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মালকেতু গজাননকে জিজ্ঞেস করলো, আচার্য, ওর তক্ষশিলায় ফেরার কাহিনী শুনে আপনার বিশ্বাস হচ্ছে? সন্দেহের বানে জর্জরিত তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আমি বোধ করছি না। কিন্তু তোমার যদি রাজহংসের কথায় বিশ্বাস না হয়, তবে তুমি তার প্রমাণ দিতে এসো। আচার্য গজানন মালকেতুর উত্তরে বললেন। আচার্যের কথা মালকেতুর খুব একটা ভালো লাগলো না। তবুও সে প্রণাম করে বলল, যথা আজ্ঞা আচার্য। কিছু ভাবতে ভাবতে সে কক্ষ থেকে প্রস্থান করল। মালকেতু কেন রাজহংসকে নিয়ে ধন্দে পড়ে গেছিল? সে কি রাজহংসের সত্যের প্রমাণ সংগ্রহ করতে সক্ষম হবে? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।